অজয় রায়দিঘি গ্রামের এক দরিদ্র যুবক, পরিশ্রমী, সৎ, কিন্তু ভাগ্য তাকে কখনো আপন করেনি। এ জীবনে যা যা করতে গেছে সবেতেই ব্যর্থতার মুখোমুখি হয়েছে। এবার যদি ফসলটা ভালো হয় তাহলে মাকে একটা বর্ষার ছাতা আর শীতকালের জন্য একটা কম্বল কিনে দেব। কিছুক্ষণ পর আস্তে আস্তে আকাশ কালো হয়ে এলো। এ কি, হঠাৎ করে এরকম বৃষ্টি শুরু হলো কেন? সবে ফসলগুলোকে বুনলাম, এখন এরকম অঝোরে বৃষ্টি হলে যে সব নষ্ট হয়ে যাবে। আরে ও অজয়, এই বৃষ্টিতে দাঁড়িয়ে এখানে ভিজো না, কোনো লাভ নেই, এ বৃষ্টি থামবে না। তোমারও বলি হারি বাপু, ফসল বোনার আগে আকাশের অবস্থা একবার দেখে নেবে না? আকাশে তো ভালোই রোদ ছিল। দেখছো তো প্রতিদিন রোদ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে। আগে থেকে ফসল বাঁচানোর ব্যবস্থা করা উচিত ছিল তোমার। এখন আর এই বৃষ্টিতে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, চলে এসো। দুপুর থেকে বিকেল অবধি টানা 4 ঘন্টা বৃষ্টি হলো। সব ফসল ডুবে গেল। তারপর বৃষ্টি থামলো বিকেলে। অজয় বাড়ি থেকে বেরিয়ে খেতে গিয়ে পৌঁছলো। সব ফসল নষ্ট হয়ে গেল আমার। আমি যাই করতে যাই তাতেই এমন বাধা আসে। ভগবান, তুমি একটু মুখ তুলে তাকাও আমার দিকে। অজয় তার ঘরে বসে আছে। অজয়ের মা তার কাছে এলো। বাবা, ঘরে যে একদম চাল নেই। চালের ব্যবস্থা না করলে কাল রান্না চাপাবো কিভাবে? আমি দেখছি মা, কি ব্যবস্থা করতে পারি। অজয় বাড়ি থেকে বেরোলো কাজের খোঁজে। না, সব ফসল তো নষ্ট হয়ে গেল। এবার অন্য কোনো উপায়ে টাকা জোগাড় করতে হবে। যাই, দেখি যদি কেউ কোনো কাজ দেয়। অজয় গিয়ে পৌঁছলো গ্রামের মোড়লের কাছে। মোড়লের বাড়ির উঠোনে অজয়। মোড়ল মশাই, আপনার সাথে একটু কথা ছিল। মোড়ল ঘর থেকে বেরিয়ে এলো। কি ব্যাপারটা কি? সকাল সকাল আবার তোর মুখটা দেখালি কেন? না, আসলে মোড়ল মশাই, আমার একটা কাজের খুব দরকার ছিল, তাই আপনার কাছে এলাম। আপনি যদি একটা কাজের ব্যবস্থা করে দেন তাহলে খুব ভালো হয়। আমার তো কে বসে কাজ নেই না, যে তোর মতো একটা অপয়াকে আমি কাজে নিয়ে আমার সব কাজে সর্বনাশ করি, তাই না? না না, কোনো গন্ডগোল হবে না, বিশ্বাস করুন, আমি সব কাজ ঠিকভাবে করে দেব। তুই তো সব কাজ ঠিকভাবেই করিস, কিন্তু সমস্যা হলো তুই যেই কাজ করিস সেই কাজটায় পণ্ড হয়ে যায়। আমার দরকার নেই তোর মতন লোকের, এখন দূর হয় এখান থেকে। মোড়ল মশাই ঘরে ঢুকে গেলেন। অজয় উঠোন থেকে মাথা নিচু করে বেরিয়ে গেল। এবার কি করি? মোড়ল মশাই যে কোনো কাজ দিল না। এখন আমি কোথায় যাই? এক কাজ করি, শোভনদাকে একবার বলে দেখি। ওনার তো অনেক গরু, যদি ওনার গোয়ালে কোনো কাজ দিয়ে দেন। অজয় শোভনের বাড়ির দিকে গেল। শোভনের উঠোনে অজয় দাঁড়িয়ে, সামনে গোয়াল ঘর। ও শোভনদা, কই গো তুমি? শোভন গোয়াল ঘর থেকে বেরিয়ে এলো। কি ব্যাপার অজয়, তোর এখানে কি চাই? তোমার গোয়ালে আমায় একটু কাজ দেবে গো? আমার কাজের বড় দরকার দাদা, একটু সাহায্য করো না। তোকে কাজ দেব, কিন্তু মানে আমি কোনো গন্ডগোল করব না, তুমি একবার আমাকে ভরসা করে দেখোই না। আচ্ছা বেশ, তবে তাই কর। রোজ গোয়াল পরিষ্কার করার দায়িত্ব তোর। কাল থেকে সকাল সকাল কাজে চলে আসিস। শোভনদা, ও শোভনদা, আমি এসে পড়েছি গো। বাবা, বেশ তাড়াতাড়ি চলে এসেছিস তো। ঠিক আছে, তুই আগে গরুর দুধগুলো ধুয়ে নে, বুঝলি? আচ্ছা বেশ। সেই সময় গোয়ালে থাকা একটা গরুর গলার দড়িটা কিছুটা হালকাভাবে বাঁধা ছিল। একটা সময় গরুটা দড়ি খুলে গোয়াল থেকে বেরিয়ে যায়। অজয় সেটা খেয়াল করে না। সব গরুর দুধ দোয়ার সময় সে দেখে একটা গরু নেই। এ কি, আর একটা গরু কোথায় গেল? সে গোয়াল থেকে বেরিয়ে চারদিকে খোঁজে। হাঁকডাক শুনে শোভন ঘর থেকে বেরিয়ে আসে। কি হয়েছে রে, এত অট্টগোল কিসের? আসলে দাদা, তোমার সাদা গরুটা গোয়াল থেকে পালিয়েছে। আমি তখন থেকে তাকে খুঁজছি, কিন্তু পাচ্ছি না। কি পালিয়েছে মানেটা কি? তুই একটা গরুকে পর্যন্ত দেখে রাখতে পারিস না? তোর কোনো ধারণা আছে আমি আমার গরুগুলোর কত যত্ন নিই? কখনো একা ছাড়ি না। আসলে আমি বুঝতে পারিনি দড়ি আলগা ছিল। দড়ি মোটেও আলগা ছিল না, তুই পাকামো করে দড়ি খুলেছিস আর বাঁধিসনি। তোর জন্য আবার বাতাসি গোয়াল থেকে বেরিয়ে গেছে। আমি খুঁজে এনে দিচ্ছি, একটু সময় দাও আমাকে।
থাক থাক, অনেক করেছিস, আর করতে হবে না। এখন আগে দূর হয়ে যা তো আমার চোখের সামনে থেকে। আমার কাজটার কি হবে তাহলে? এখন এই কথা জিজ্ঞেস করছিস তুই? এই কাজ তো দূর, তোকে যেন আমি আমার বাড়ির চত্বরেও না দেখি। অপয়া একটা, যেখানে যাবে সেইখানেই বিপদ বাঁধাবে। আমি অযথা তোকে ভালো মানুষই দেখিয়ে কাজে রেখে নিজের বিপদ ডেকে এনেছি। এইভাবে প্রতিটি ঘটনায় অজয়ের ভাগ্য তার শত্রু হয়ে দাঁড়ায়। এই গ্রামের মানুষ তারা কখনো আর তার পাশে দাঁড়ায় না, বরং প্রতিবারই তাকে অপমান আর অবজ্ঞা করে। অজয়ের চোখ ভিজে আছে, সে আকাশের দিকে তাকিয়ে আছে। ভগবান, আমি কি সত্যি অপয়া? আমি যেখানেই যাই সেই কাজে আর হয় না। আমার কোন জন্মের পাপের শাস্তি তুমি আমায় দিচ্ছ? অজয় হতাশ হয়ে হাঁটতে হাঁটতে পৌঁছলো নদীর পাড়ে। সেখানে একটা গাছে হেলান দিয়ে বসলো। কি করব এখন আমি? বাড়িতে চাল নিয়ে ফেরার কথা ছিল, এদিকে কাজটাও চলে গেল। এখন কিভাবে টাকা পাবো আমি? এমন সময় হঠাৎ দেখা গেল নদীর মাঝে কোনো কিছুর একটা উজ্জ্বল আলো। এ কি? ওটা কি ওখানে? মনে হচ্ছে জলে কিছু ভাসছে, কিন্তু কি ওটা? আর এমন চকচকি বা করছে কেন? অজয় নদীর একটু কাছে এগিয়ে গেল। অন্যদিকে একটা লাঙল তার দিকে এগিয়ে আসছিল নদীর ওপর ভেসে। এ কি? ওটা তো মনে হচ্ছে কোনো লাঙল, কিন্তু সেটা এখানে কি করে এলো? আর লাঙলের মতো জিনিস জলে ভাসছে কি করে? লাঙলটা ভেসে ভেসে অজয়ের পায়ের কাছে এসে থামলো। যা বাবা, এটা এখানে আবার থেমে গেল। আমি এটা নিয়ে এবার কি করি? আমার একটা লাঙলের দরকার ছিল ঠিকই, কিন্তু এখন যেভাবে ফসলগুলো নষ্ট হয়ে গেল, তাতে করে আমার আর লাঙল কি কাজেই বা লাগবে? অজয় লাঙলটাকে গুরুত্ব না দিয়ে বাড়ির দিকে ফিরবে বলে ঠিক করলো, কিন্তু সে খেয়াল করলো কিছুক্ষণ ধরে নদীতে লাঙলটা একই জায়গায়, অর্থাৎ তার পায়ের কাছে। কি জানি কার না কার লাঙল, নিশ্চয়ই এটা তার খুব কাজে লাগে। এখানে ফেলে গেলে চুরি হয়ে যেতে পারে, আমি বরং আপাতত এটাকে নিয়ে যাই। লাঙলের আলো তখন কিছুটা কমেছে। অজয় লাঙলটা হাতে তুলে বাড়ির দিকে রওনা দেয়। মা, ও মা, চাল যে আনতে পারিনি, এখন হাতে একদম টাকা পয়সা নেই। সে কি রে? তাহলে আজকে কি রান্না করব বাবা? মুড়ি বিস্কুট যা আছে ওই দিয়ে আজকের দিনটা আমাদের চালাতে হবে। সবই তো বুঝলাম, কিন্তু এই লাঙলটা কোথা থেকে পেলি রে তুই? কার লাঙল এনেছিস সত্যি করে বল তো। আমি কারো লাঙল আনিনি মা, সত্যি বলছি। এই লাঙলটা আমি নদী থেকে পেয়েছি। এটা কখনো হতে পারে? নদীতে লাঙল কিভাবে পেতে পারিস তুই? কিন্তু আমি সত্যি সত্যি এটা নদীর জলে ভেসে আসা অবস্থায় পেলাম। তা ঠিক আছে, তুই যখন এটাকে রাখতে চাইছিস রাখ, কিন্তু এটা আমাদের কি এমন কাজে লাগবে তা তুই নিজেই বল আমায়। জানি সব ফসল নষ্ট হয়ে গেছে, আর এখন আমায় আবার চাষ করার টাকাও নেই, তাই এই লাঙল আর কোনো কাজে লাগবে না। হ্যাঁ, আমিও সেটাই বলছি। তা থেকে বরং এটা বিক্রি করলে কিছু টাকা আসতো, আর চালটাও কেনা যেত। না না, আমি এটা বিক্রি করব না, থাকুক না বাড়িতে, কি আছে? কোনো না কোনোভাবে কালকে ঠিকই চালের ব্যবস্থা হয়ে যাবে, তার জন্য এটা বিক্রি করার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, যা ভালো বুঝিস কর। সেই দিনটা কেটে গেল। পরের দিন ভোর হতেই সকালবেলা দিন শুরু। অজয় বেড়ানোর জন্য তৈরি হচ্ছিল, তখন রান্নাঘর থেকে মণিদেবের আওয়াজ শুনতে পেল সে। ও মা, এ কি অবাক কাণ্ড গো! কি হলো মা? গতকালও এই ড্রামে একটুও চাল ছিল না। আজ সকালে উঠে হেসেলে আসতেই দেখি ড্রামটা খোলা। তারপর ড্রামের কাছে এসে দেখলাম যে এতে এইরকম অর্ধেক ড্রাম চাল রয়েছে। সে কি? চাল কোথা থেকে এলো? সেটাই তো বুঝতে পারছি না রে। এই প্রথম মনে হয় আমাদের সাথে ভালো কিছু হলো মা। এর আগে শুধু খারাপই হয়ে গেছে। মনে হয় ঠাকুর আমাদের দিকে মুখ তুলে চাইছেন। হ্যাঁ বাবা, তুই ঠিকই বলেছিস। চালের জোগাড় যখন হয়ে গেছে, তাহলে আমি বরং দেখি কাজের জোগাড় করতে পারি কিনা। ভগবান যখন মুখ তুলে চেয়েছেন, তাহলে কাজের জোগাড়ও হয়ে যাবে। হ্যাঁ বাবা, তুই যা, কোনো রকম ভাবে একটা কাজের জোগাড় কর,
তাহলে আর কোনো সমস্যাই থাকবে না আমাদের। না, যাই জমিটার কি অবস্থা একটু দেখে আসি। কালকে তো দেখলাম কাদা ভর্তি ছিল, এই বৃষ্টির জন্য এমন অবস্থা হয়েছে, নতুন করে ফসল বোনার মতন অবস্থাও নেই। অজয় জমির কাছে পৌঁছলো আর সে দেখলো জমি পুরো আগের মতো শুকিয়ে গেছে। এ কি, এখানকার মাটি তো কালো নরম ছিল, তাহলে আজ এমন ঠিক হয়ে গেল কি করে? কিছুক্ষণ থেমে জমির দিকে তাকিয়ে থাকে। না, জমি যখন ঠিক হয়ে গেছে তাহলে আমি বরং আরেকবার ফসল বোনার চেষ্টা করি। আগেরবার তো টাকা দিয়ে চারা কিনেছিলাম, এবার না হয় ধার করেই কিছু চারা কিনি, তারপর টাকা জোগাড় করে না হয় দিয়ে দেব। অজয় চারা কেনার জন্য হরির বাড়ির দিকে যায়। ও হরিদা, তোমার থেকে আমার একটা সাহায্য লাগবে গো। হ্যাঁ, কি সাহায্য শুনি? টাকা পয়সা ধার দিতে পারবো না, এই আগে থেকে আমি বলে দিলাম। হ্যাঁ, না না, টাকা ধার দিতে হবে না, আমাকে শুধু ধারে কিছু চারা দাও। চারা দেবো বলতে? হ্যাঁ, কিছু ধানের চারা দাও, আমি 2 মাসের মধ্যে তোমার টাকা শোধ করে দেব। না 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 না, তোমাকে কোনো কিছু দেওয়া মানে সেই জিনিস নষ্ট, আমি দিতে পারবো না। তুমি দূর হও এখান থেকে, শেষে দেখা গেল আমি আমার টাকাটা আর পেলাম না। আমি তো এর আগেও তোমার কাছ থেকে চারা নিয়েছি, কোনো টাকা কি মারা গেছে তুমি নিজেই ভাবো। না, তা যায়নি। আচ্ছা বেশ, নাও, তবে 2 মাসই যেন মনে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। হরি তারপর অজয়কে কিছু ধানের চারা দিয়ে দেয়। এর আগে তো আমার কাছে লাঙলও ছিল না, কিন্তু এখন আছে। যাই, বাড়ি থেকে লাঙলটা নিয়ে আসি। অজয় এসে সোজা ঘরে ঢুকে লাঙলটা বের করছিল। মা, এক অদ্ভুত ঘটনা ঘটেছে। আমি আজকে আমাদের ক্ষেতের কাছে গিয়ে দেখলাম পুরো ক্ষেত একেবারে শুকিয়ে গেছে আগের মতো। তা কি করে হয় রে? এই তো এত বৃষ্টি হলো। হ্যাঁ গো মা, তাই হয়েছে। ওই জন্য আমি ধার করে কিছু চারা কিনলাম, দেখে একবার চেষ্টা করি যদি এবার ফসল ফলাতে পারি। কর বাবা, কর। আমি খেতে চললাম, দুপুরে আর হয়তো ফিরবো না। অজয় ওই লাঙল দিয়ে ফসল লাগানোর আগে মাটি ঠিক করলো, তারপর একে একে সব ফসল বুনে দিল। আকাশে তখন মোটামুটি রোদ আছে। সে ওই লাঙলটা গাছের তলায় রেখেছিল। না, এবার মনে হয় আর বৃষ্টি এসে সব ভাসিয়ে নিয়ে যাবে না। হে ভগবান, এইবারটা আমায় দয়া করে বাঁচিয়ে নিও। এমন সময় দেখা গেল গাছের নিচে রাখা লাঙলটা কিছুটা উজ্জ্বল হয়ে উঠল। তারপর আস্তে আস্তে সময় কাটতে লাগলো। অজয় রোজ ওই চারাগুলোর খুব যত্ন নিত। আস্তে আস্তে চারাগুলো বড় হলো, একটা চারাও আর নষ্ট হলো না। সেই বছর অজয়ের জমিতে প্রচুর ধান হলো। এইভাবে ধান কাটার সময়ও চলে এলো। গ্রামের কেউ তার কাছ থেকে ধান কিনবে না বলে সে শহরের একজনের সাথে যোগাযোগ করলো। সেই লোক আরো বেশি টাকা দিয়ে সেই ধানগুলো কিনতে এলো। ধান কাটা হচ্ছে, অজয় একপাশে দাঁড়িয়ে সেটা দেখছে, আর শহরের ওই ভদ্রলোক দাঁড়িয়ে আছে। আগে বহু জায়গা থেকে ধান কিনেছি, কিন্তু এরকম চোখের সামনে ধান কেটে গাড়িতে কেউ বোঝাই করে দেয়নি। না না, আপনি যখন এসেছেনই তাহলে কেন আপনার চোখের আড়ালে সব করতে যাব বলুন? ধানের মাপ সমস্তটা আপনি নিজের চোখেই দেখে নিন। আচ্ছা, আপনার কি একটাই জমি? হ্যাঁ বাবু, বেশি জমি কিনে চাষ করার সেই সামর্থ্য আমার নেই। এটা আসলে আমার বাবার জমি, তাই এখানেই চাষবাস করি। আপনাদের এই গ্রামে আমার কিছু জমি কেনা আছে, আমি চাই আপনি সেই জমিতে আমার হয়ে চাষ করুন। যা টাকা লাগে আমি দিতে রাজি আছি। কি বলছেন বাবু? সত্যি 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 আপনি আমাকে আপনার জমিতে চাষ করতে দেবেন? হ্যাঁ, তার বিনিময়ে প্রতি মাসে তোমাকে টাকা দেব, আর জমির যা ফসল হবে তার 25% তোমার। রাজি কিনা বলো? হ্যাঁ বাবু, খুব রাজি। লোকটা তারপর অজয়কে প্রায় অনেকগুলো টাকা দেয়। আজকে সমস্ত ধানের দাম দিয়ে দিলাম, আর তার সাথে আমার জমিতে চাষ করার জন্য অগ্রিম কিছু টাকাও দিলাম। লোকটা তারপর ধান বোঝাই করা গাড়ি নিয়ে বেরিয়ে যায়। অজয় সেদিন সোজা যায় বাজারে। সেখান থেকে সে ভালো মন্দ কিছু খাবার কেনে, আর সাথে মায়ের জন্য একটা কম্বল। এভাবে আস্তে আস্তে অজয়ের সমস্ত অভাব কেটে যায়। সে নিজেও 4-5টা জমি কিনে নেয়, আর সেখানে অন্য লোককে খাটায়। এই লাঙলে আমার সব দুর্দশা কাটিয়ে দিল। এটা বাড়িতে আনার পর থেকে আমার জীবন যেন একেবারে বদলে গেল। ভগবান, তোমার অপার লীলা। এই ব্যাপার, তাই ভাবি এই অপয়া এত উন্নতি করছে কিভাবে। ঠিক আছে, এবার বাকি যা ব্যবস্থা করার আমি করব।
এমনিতে ও অনেক বেশি উন্নতি করে ফেলেছে। এবার যদি আরো বেড়ে যায় তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে, তাই সেটা তো আমি কিছুতেই হতে দেব না। ভাই, তোর কাছ থেকে একটা সাহায্য লাগতো আমার। হ্যাঁ, বলো না কি হয়েছে। আমাকে তোর এই লাঙলটা আজকের জন্য দিতে পারবি? আমারটা না ভেঙে গেছে, লাঙল যারা আমার কাজ আটকে আছে, একটু সাহায্য কর না ভাই। আচ্ছা ঠিক আছে, নাও, তবে কালকে দিয়ে দিও, কিন্তু আমার লাগবে। হ্যাঁ হ্যাঁ, আজ রাতেই দিয়ে দেব। এ কি, রঘুদা তো আমার লাঙলটা এখনো দিয়ে গেল না। যাই তো, ওদের বাড়িতে গিয়েই নিয়ে আসি। রঘুদা, ও রঘুদা। কি ব্যাপার, তুই এখানে? আমি এখানে মানে, তুমি তো কালকে রাতে আমার লাঙলটা নিয়ে এলে, তাই আবার নিতে এলাম। কিসের লাঙল? তোর লাঙল আমার কাছে কিভাবে আসবে? এসব তুমি কি বলছো? তুমি তো কালকে আমার থেকে চেয়ে নিলে, মনে নেই? মোটেও না, আমি তোর থেকে কোনো লাঙল নিইনি। না না, তুমি নিয়েছিলে, মনে করো। তোমার লাঙল ভেঙে গেল, তারপর তুমি আমার থেকে নিলে। আমার কোনো লাঙল ভাঙেনি, তুই মিথ্যে অপবাদ দিচ্ছিস কেন আমার নামে? দাঁড়া দাঁড়া, আমি মোড়ল মশাইকে জানাচ্ছি। তুমি এরকম করো না, দয়া করে। হ্যাঁ, আমার লাঙলটা দিয়ে দাও। তোর ব্যবস্থা আমি করছি, দাঁড়া। রঘু তারপর উঠোন থেকে সোজা বেরিয়ে গেল মোড়ল মশাইয়ের বাড়ির দিকে। গ্রামের মাঝে সভা বসেছে, মোড়ল মশাই আর কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। রঘুও হাতে একটা লাঙল নিয়ে দাঁড়িয়ে আছে। আমি রঘুর থেকে সব শুনলাম। সব শোনার পর আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আজকের থেকে অজয় আর এই গ্রামে থাকবে না। এসব আপনি কি বলছেন মোড়ল মশাই? দয়া করে এমন বলবেন না। তোরা যা, ওকে এই গ্রাম থেকে বের করে দে। এমন সময় অজয়ের হাতে থাকা লাঙলটা প্রচণ্ড গরম হয়ে যায়। অজয় ওই লাঙলটাকে আর ধরে রাখতে পারে না। তখন সে লাঙলটা ছেড়ে দেয়। অজয় লাঙলটা ছেড়ে দেওয়া মাত্রই লাঙলটা মুহূর্তে অদৃশ্য হয়ে যায়, আর অলৌকিক কণ্ঠস্বর শোনা যায়। তোদের এত বড় সাহস যে একটা অস্ত্র নিয়ে কিনা তোরা এরকম ছলনার আশ্রয় নিচ্ছিস, একটার পর একটা অবিচার করছিস তোরা। সবাই দেখে আকাশ জুড়ে বজ্রের মতো কৃষ্ণের কণ্ঠ ধ্বনিত হচ্ছে। সবাই ভয়ে স্তব্ধ। আমরা কি কোনো পাপ করলাম প্রভু? বা আমরা কোনো ভুল করে থাকলে আমাদের ক্ষমা করে দিন। তোদের অন্যায় এখন সীমা ছাড়িয়েছে। সত্যকে তোরা মিথ্যা বানাস, সত্যকে তোরা অপয়া বলিস। মনে রাখিস, অন্যায়ের ওপর ভর করে কোনোদিনই মানুষ টিকতে পারে না। আজ আমি তোদের সতর্ক করছি, যদি মানুষকে মানুষ বলে না মানিস, যদি দুর্বলকে তুই সাহায্য না করিস, তবে তোদের নিজের ভিটে মাটি সব ধ্বংস হয়ে যাবে। কৃষ্ণের অবয়ব আস্তে আস্তে মিলিয়ে যায়। আকাশ আবার শান্ত হয়ে যায়, আর ওই লাঙলও নিজের জায়গায় চলে আসে। গ্রামের মানুষ তখন ভয়ে কাঁপছে। তারা বুঝতে পারছিল না কি হলো, কিন্তু গ্রামের কেউ আর অজয়কে গ্রাম থেকে বের করলো না। রঘু অজয়কে তার লাঙল ফেরত দিয়ে দিল। অজয় এক কোণে দাঁড়িয়ে চোখ মুছছে। তার চোখে আনন্দ নেই, দুঃখও নেই, শুধু গভীর বিভ্রান্তি। এমনটা হলো কেন? সত্যি কি আমি অপয়া, নাকি ভগবান আমার জন্য এভাবে দেখা দিলেন? কিছুই বুঝতে পারছি না। এরপর সময় কেটে যায়। অজয় আবারও রোজের মতো জীবনযাপন করে উন্নতি লাভ করতে থাকে। কয়েক মাস কেটে গেছে। গ্রামের সবকিছু যেন স্বাভাবিক। কৃষ্ণের সেই অলৌকিক আবির্ভাবকে কেউ কেউ স্বপ্ন বলে উড়িয়ে দিয়েছে, কেউ কেউ ভয় থেকে চুপ করে গেছে। কিন্তু অজয়ের ভেতরটা শান্ত হয়নি। রোজ ভোরে পুজো করতে গেলে তার মনে একটা প্রশ্নই আসে, সে কি অপয়া? আর এই লাঙলে কি এমন জাদু আছে যে তার দুর্দশাযুক্ত জীবন এভাবে বদলে দিল? সত্যি কি আমি অভিশপ্ত, নাকি ভগবান আমার জন্য এসেছিলেন? কেউ আছিস বাড়িতে? কিছু চাল ডাল দে বাবা। আপনি দাঁড়ান বাবা, আমি চালের ব্যবস্থা করছি। অজয় ঘর থেকে চাল নিয়ে এলো আর সেই সাধুকে দিল। কিরে বাবা, সেই বিশেষ অস্ত্র যে তোর কাছে আছে তাই না? মানে কোন অস্ত্র? লাঙলটা বাইরে রাখা ছিল। সাধু ওই লাঙলের দিকে দেখিয়ে বলল, ওই যে ওই বিশেষ অস্ত্র। এই অস্ত্র বিশেষ? আচ্ছা সাধু বাবা, আপনি তো ত্রিকালদর্শী, আমার এক প্রশ্নের উত্তর দিন তবে। এই প্রশ্ন যে আমাকে বড় বিচলিত করছে। বল, কি প্রশ্ন? আমি কি সত্যি অপয়ার অভিশপ্ত, নাকি ভগবানের বিশেষ আশীর্বাদ আছে আমার ওপর? তুই কোনোভাবেই অভিশপ্ত হতে পারিস না।
তুই স্বয়ং ভগবানের আশীর্বাদে সব উন্নতি লাভ করেছিস। আর তোর ওই লাঙল এটা কোনো সাধারণ লাঙল না। বহুকাল আগে যখন দ্বারকা নগরী সমুদ্রের জলে ডুবে গিয়েছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণের ব্যবহৃত এই লাঙল স্রোতের টানে হারিয়ে গিয়েছিল। আজ সেটি তোর হাতে এসে পৌঁছেছে। এই লাঙল তোকে শুধু উন্নতি দেবে না, বরং তোর জীবনের সত্যিকারের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করবে। এই বলার পর অজয় হাত জোড় করে আকাশের দিকে তাকিয়ে মন ভরে প্রণাম করল। তারপর সেই চোখ খুলে দেখল সেই সাধু আর নেই।